الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 22 জানুয়ারি, 8 মাঘ এবং ফার্সি 3 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23 ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পশ্চিম এশিয়ার সংকটের ব্যাপারে মার্কিন নয়া সরকারের চিন্তাভাবনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাস সিদ্দিকীর নয়া দল গঠন করা সম্পর্কে কলকাতা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর ক্ষমতা থেকে ট্রাম্পের বিদায় এবং ইরানের নীতি সম্পর্কে বিশেষ আলোচনা শুনতে পাবেন। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান, কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জাতিসংঘ সদস্য পদের বকেয়া অর্থ পরিশোধে আমেরিকা বাধা দিচ্ছে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল, ইহুদিবাদী গণমাধ্যমের তথ্য। আস্থা সৃষ্টির জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সবার আগে করোনার টিকা নেওয়া উচিত, রিজভির মন্তব্য। এবং ভারতের জমি দখল করছে চীন, কিন্তু নরেন্দ্র মোদী বেইজিং এর নাম নিতে ভয় পাচ্ছেন, মিম প্রধান ওয়াইসির অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক যে অর্থ বিশ্ব সংস্থায় জমা দিতে হয় তা বাকি পড়েছে আমেরিকার বাধার কারণে। ইরানি সদস্য পদের জন্য বকেয়া অর্থ পরিশোধের বাধা দিচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র বকেয়া অর্থের জন্য। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আজ দেওয়া এক সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘে আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য $1,60,00,000 পরিশোধ করতে হবে। সরকার এজন্য অর্থ বরাদ্দ দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ছাড় হলে সেখান থেকে জাতিসংঘের ফি পরিশোধ করা হবে, কিন্তু আমেরিকার বাধার কারণে জাতিসংঘের অ্যাকাউন্টে এই অর্থ জমা দেওয়া যাচ্ছে না। গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছিলেন, ইরান নিয়মিতভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য ফি পরিশোধ করে আসছে, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এই ফি পরিশোধ করা ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবারও ফিরে আসে, তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল 12 গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না। চ্যানেল 12 এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনো পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন। তবে দৈনিক টাইমস অব ইসরায়েল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে, সেই দিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন। চ্যানেল 12 এর রিপোর্টে আরও বলা হয়েছে যে মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে, তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য দৃষ্টিভঙ্গি এবং নীতি কি হবে তা নিয়ে আলোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এবং রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন আলোচনা করেন। এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে সমস্ত বিষয় নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা হতে পারে, সেসব ইস্যু নিয়েও কথা বলেছেন তারা। এর মধ্যে রয়েছে ইয়েমেন, সিরিয়া, লেবানন, লিবিয়া এবং মানবাধিকারের ইস্যু। খবরে বলা হয়েছে, এসব ইস্যু নিয়ে রাশিয়া ও ইরানের মধ্যে দৃষ্টিভঙ্গিগত অনেক মিল রয়েছে। এ সমস্ত ইস্যুতে দুদেশের মধ্যকার সহযোগিতার ফলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হতে পারে বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে অন্যায় নীতি গ্রহণ করেছিলেন তা পরিবর্তনের জন্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাসের অন্যতম মুখপাত্র ফৌজি বারহুম এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে অন্যায় ও ভ্রান্ত নীতি গ্রহণ করেছিলেন জো বাইডেনকে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। তিনি ফিলিস্তিন ইস্যুকে শান্তি এবং নিরাপত্তার ভিত্তি বলে উল্লেখ করেন। ফৌজি বারহুম জোর দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে কোনো পরিতাপ নেই, বরং তিনি ছিলেন অন্যায়, সহিংসতা ও চরমপন্থার প্রধান পৃষ্ঠপোষক এবং তিনি ছিলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রধান অংশীদার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস আল কুদস শহরে স্থানান্তর করেছেন। এছাড়া কথিত ডিল অব দ্য সেঞ্চুরি নামে অন্যায্য চুক্তির নামে ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ ৩১49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সবার আগে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকার প্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন, আপনারাও সেই পথ অনুসরণ করুন। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রেজওয়ান হোসাইন। করোনার টিকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সবার আগে গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকার প্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন ও আশ্বস্ত করছেন, আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো আপনারাও সাহসী পদক্ষেপ নিন। আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে। আজ শুক্রবার দুপুর 12টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জনগণের সংশয় নিরসন ও উৎসাহী করতে টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো টিকার প্রথম ডোজ নিয়ে বলেছেন, টিকা যে নিরাপদ এবং বৈধ তা নিশ্চিত করতে আমি প্রথম ডোজ নিলাম। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করব প্রথম টিকাটি প্রধানমন্ত্রী গ্রহণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন আর এই দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। আর যদি প্রথম ডোজ টিকা না নেন তাহলে জনগণ নিশ্চিত হবে আপনাদের সবকিছুই ভণ্ডামি ও ছলচাতুরি। রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলেছে, ভারত করোনা ভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ, তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দেবে। ভারত নিজেরা এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতরাতে এমপি একরামুল ফেসবুক লাইভে দেওয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। 27 সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়। তবে একরামুল করিমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাত 1টার দিকে এবং আজ সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে তারা ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোগান দেন। ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না। আজ সকালে অবশ্য তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বলেছি মির্জা কাদেরের পরিবার স্বাধীনতা বিরোধী।
ভারতের মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন। গতকাল ওয়াইসি কথা বলেন। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ওয়াইসি ওই মন্তব্য করেছেন। ভারতের অরুণাচল প্রদেশে চীন একটি গ্রাম স্থাপন করেছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে উদ্ধৃত করে বিরোধীদের পক্ষ থেকে ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, চীন আমাদের জমি দখল করছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাকে বাধা দেয়া তো দূরের কথা, তাদের নাম নিতেও ভয় পাচ্ছেন। ওয়াইসি আরো বলেন, প্রধানমন্ত্রীর দুর্বলতার কারণে আমরা ভারতীয়রা বিব্রত বোধ করছি। এর আগে আসাদুদ্দিন ওয়াইসি ওই ইস্যুতে বলেছিলেন, স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে চীন অরুণাচলে স্থায়ীভাবে বসতি নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী দুর্বলতা দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী কেন চীনের নাম নিচ্ছেন না? চীনের নাম নিতে প্রধানমন্ত্রী ভয় পান। পিএম একজন দুর্বল প্রধানমন্ত্রী, তার দলের সাংসদ বলেছেন যে চীন অরুণাচল প্রদেশের ভূমি দখল করেছে। চীন ইস্যুতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি গত মঙ্গলবার গণমাধ্যমে অরুণাচলে চীনা বসতি স্থাপনের একটি খবর শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর নাম না করে তাকে কটাক্ষ করে রাহুল বলেন, ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন, দেশের মাথা নত হতে দেব না। অন্যদিকে ভারতের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাল্টা জবাবে বলেন, রাহুল গান্ধী চীন ইস্যুতে মিথ্যে কথা বলছেন। কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের অন্য মন্ত্রীদের বক্তব্য, রাহুল গান্ধী যে এলাকার কথা বলছেন তা বিগত কংগ্রেস সরকারের আমল থেকে চীনের দখলে রয়েছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়া পাঠাবে। এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্য দিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায় সূচিত হবে। 2018 সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত $540 কোটি মূল্যের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 5টি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। চলতি বছরের শেষ নাগাদ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী 5 বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেওয়া হবে। রাষ্ট্রদূত কুদাশেভ আরও জানান, ভারতের সঙ্গে মস্কো সফলভাবে আরও কয়েকটি অস্ত্র চুক্তি করেছে। এছাড়া ভারত রাশিয়া যৌথভাবে 7 লাখ কালাশনিকভ রাইফেল উৎপাদন করবে। রাশিয়া ভারতকে 200টি KA-226 মডেলের হেলিকপ্টার সরবরাহ করেছে। মস্কো সে কথাও উল্লেখ করেন কুদাশেভ। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরফ আবদুল্লাহ বলেছেন, শান্তি প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে হুতি আনসারুল্লাহ আন্দোলন সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যদি শান্তি প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে আমাদের সামনে নানামুখী পথ খোলা থাকবে এবং আমাদের সুবিধা মতো আমরা সবই করতে পারব। বর্তমান মুহূর্তে আমরা এতটাই শক্তিশালী যে আমরা পুরো দৃশ্যপট পাল্টে দিতে পারি, তবে আমরা ইয়েমেনের জনগণের দিকে তাকিয়ে এমন কিছু করব না। সম্প্রতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রসঙ্গে হিশাম শরফ আবদুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ অন্যায় পদক্ষেপ এবং এই কাজ করার অধিকার তাদের নেই, কারণ আমেরিকা কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান নয় যে তারা বিশ্বের বিভিন্ন দেশকে বা সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেবে কিংবা কালো তালিকাভুক্ত করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ট্রাম্পের বিদায়ের পর জো বাইডেন আমেরিকার সরকারের দায়িত্ব হাতে নিয়েছেন। এখন পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় মার্কিন এই নয়া সরকার কি চিন্তাভাবনা করছে সে বিষয়ে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন এবং জো বাইডেনের নেতৃত্বে নতুন মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ার ব্যাপারে ট্রাম্প সরকারের পররাষ্ট্র নীতির কারণে বহু সংকট তৈরি হয়েছে।
নতুন মার্কিন প্রশাসনের দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে এই কারণে যে সবাই গভীর মনোযোগের সঙ্গে দেখতে চাচ্ছে বাইডেন সরকার পশ্চিম এশীয় অঞ্চলের প্রধান প্রধান সমস্যাগুলোকে কিভাবে দেখছে এবং সমাধানের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প সরকার যাই করেছে ইসরায়েলের পরামর্শেই করেছে। বাইডেন প্রশাসন কি ইসরায়েলকে পাশ কাটিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে? দুঃখজনকভাবে এর উত্তর হলো না। ইসরায়েলের প্রতি অন্য সব মার্কিন সরকারের মতোই বাইডেন সরকারও প্রতিশ্রুতিবদ্ধই থাকবে। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের পার্থক্য হলো ট্রাম্প প্রশাসন পুরোপুরি ইসরায়েলের সেবায় নিয়োজিত ছিল, সেই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ উপেক্ষা করে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের আলোচনার পথও কার্যত বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে বাইডেন সরকার ইসরায়েলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপায় নিয়ে অগ্রসর হতে পারেন এবং ট্রাম্পের সময়কার ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে নাও পারেন। এর বাইরে বাইডেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনার ব্যাপারে অগ্রসর হতে পারেন। মাহমুদ আব্বাস ইতিমধ্যে এই সংলাপের ব্যাপারে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আরেকটি বিষয় হলো ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন সরকারও ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের স্বাগত জানায়। তবে বাইডেন হয়তো ট্রাম্প প্রশাসনের মতো এ বিষয়ে আরব দেশগুলোর উপর খুব বেশি চাপ নাও দিতে পারেন। ইসরায়েলের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেন্টকমে তেল আবিবের সদস্য পদ। সেন্টকম হলো আমেরিকার সেন্ট্রাল কমান্ড। ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে ইসরায়েল এই সেন্টকমের সদস্য হয়েছে। এখন পশ্চিম এশিয়ার নিরাপত্তা বিধানে সেন্টকমের সদস্য হিসেবে ইসরায়েলও ভূমিকা রাখবে। এই বিষয়টিকে বাইডেন প্রশাসনও কিন্তু স্বাগত ও সমর্থন জানিয়েছে। আরব দেশগুলোর ক্ষেত্রে বাইডেন সরকারের নীতিমালায় পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে। প্রথমত, সৌদি আরবকে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশ থেকে পৃথক করা হতে পারে এবং ট্রাম্প সরকারের নীতির বিপরীতে সৌদি আরবের ব্যাপারে বাইডেনের আদর্শিক দৃষ্টিভঙ্গি আরো কঠোর হতে পারে। তার একটি লক্ষণ হলো কোনো কোনো সূত্র জানিয়েছে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ডের মামলাটিকে প্রকাশ্যে নিয়ে আসা হবে। সুতরাং এই ধারণা পোষণ করা যায় যে সৌদি আরব ট্রাম্প সরকারের সময় যেভাবে পশ্চিম এশিয়ায় নিজস্ব নীতি ইচ্ছেমতো বাস্তবায়িত করেছিল সেভাবে এখন হয়তো আর পারবে না। এর মানে এই নয় যে বাইডেন সরকার সৌদি আরবকে ত্যাগ করবে, কেননা সৌদি আরব পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রধান মিত্র। সর্বোপরি বাইডেন সরকার হয়তো মধ্যপ্রাচ্যে ট্রাম্পের জেলে দেওয়া আগুনে এখনই ঘি ঢালার চেষ্টা করবেন না, কেননা তিনি জানেন এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে। দৃষ্টিপাত এবার কলকাতার প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে নয়া দল গঠন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এই প্রথম ফুরফুরা শরীফের কোন পীরজাদার নেতৃত্বে দল গঠনের ঘোষণায় রাজনৈতিক মহলে যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সে সম্পর্কে প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নামে নয়া দল গঠন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে এই প্রথম ফুরফুরা শরীফের কোন পীরজাদার নেতৃত্বে দল গঠনের ঘোষণায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আব্বাসের দলকে গুরুত্ব দিচ্ছি না। বিহারে মিমের মতো দল বিজেপিকে জয়ী হতে সাহায্য করেছে, বাংলায় এসব চলবে না। তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি এ প্রসঙ্গে বলেন, আব্বাস সিদ্দিকীর সাথে একমত নই, তবে যে কোনো রাজ্যে নির্বাচনের আগে নতুন নতুন খেলোয়াড় অবতীর্ণ হন। আব্বাস সিদ্দিকী নতুন একজন প্লেয়ার আমাদের মাঠে নামলেন, কিন্তু 3 মাসে তো কিছু করা যায় না, তিনি কিছু করতে পারবেন না। তিনি যদি তৃণমূলের একটা ভোটও কাটেন বিজেপির সাহায্য হবে এবং তিনি বিচার করবেন যে তাতে সংখ্যালঘু লাভ হবে কিনা। বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। এদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল গঠন প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল মাতিন আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন, ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক যে রাজনৈতিক দল গত 21শে জানুয়ারি গতকাল যে বহিঃপ্রকাশ হয়েছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির ক্ষেত্রে, সাংবিধানিক গণতন্ত্র রাজনীতির ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা। যে পিছিয়ে পড়া
আদিবাসী, দলিত ও সংখ্যালঘু সমাজের থেকে একটা রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে। বলছিলেন অধ্যাপক আব্দুল মাতিন। এদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার চাচা পীরজাদা তহা সিদ্দিকী। তহা সিদ্দিকী বলেন, এটা আমাদের লজ্জা, ফুরফুরার পীর সাহেবদের লজ্জা। ফুরফুরা শরীফের পীর সাহেবদের বংশের কোনো ছেলে এই পথে হাঁটেনি। মুসলিমদের ভোট ভাগ করার জন্য বিজেপি ও আরএসএস থেকে নির্দেশ দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ করা যাবে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী অবশ্য বলেছেন, মুসলিম ভোট ভাগের প্রশ্ন কেন করেন? হিন্দু ভোট নিয়ে তো প্রশ্ন করা হয় না। ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকীর মতে, যে কেউ রাজনৈতিক দল করতে পারেন। ফুরফুরা শরীফে সব দলের নেতারা আসেন, রাজ্যের ভালোর জন্য ফুরফুরায় আসেন। আব্বাস সিদ্দিকীও রাজ্যের ভালো চাচ্ছেন, তাতে অসুবিধা কোথায়? প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর